15 বছর যা কিছু হয়েছে তারপর প্রথম নির্বাচনটা আসলে ঐতিহাসিক নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, এইটা হয়তো একটু মুশকিল, কারণ আমরা অনেক প্রতিকূলতা ফেস করছি, এই সরকার অনেক প্রতিকূলতা ফেস করছে, সবচেয়ে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। তবে গুড এনাফ একটা নির্বাচন আমরা আশাবাদী এবং সময় মতো নির্বাচনটা হবে। আপনার কি মনে হয় যে আসলে এখন আপনারা একজন আরেকজনের বিরুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছেন, কেননা সামনে ক্ষমতায় যাওয়ার সুযোগ রয়েছে, নির্বাচন আছে, এবং সেই কারণে কি ভিকটিমরা একসঙ্গে হয়ে ফ্যাসিস্ট প্রতিরোধ করার চাইতে তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আসলে লড়াই করছেন? প্রথমত আসলে জিনিসটা এভাবে না দেখে, একটা নির্বাচনমুখী, যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনমুখী, কিছু রাজনৈতিক দল হয়তো এখনো নির্বাচনের বিরোধিতায় কিছু কথা বলছে, বাট তারা আসলে নির্বাচন বিরোধ না। এগুলো কেন কথা বলছে এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করতে পারি। কিন্তু যেহেতু নির্বাচনমুখী একটা প্রতিদ্বন্দ্বিতায় সবাই আছেই, সো এই কম্পিটিশনে একে অপরের সাথে কিছু বিরোধ সৃষ্টি হবে ভাই, এটা ন্যাচারাল। মানে ডেমোক্রেসি বা গণতন্ত্রের সৌন্দর্যই এইটা, যে একটা বিরোধিতা থাকবে, কিন্তু বিরোধিতা হবার পরও এই কম্পিটিশনটা যখন শেষ হয়ে যাবে, যখন পার্লামেন্টে যে বা সবাই দেশ গড়ার একসাথে একত্রিতভাবে কাজ করবে। সো এর আগে আন্দোলনে যেমন আমরা একত্রিতভাবে কাজ করেছি, সামনে যে একত্রিতভাবে কাজ করবো। কারণ এখানে আসতে একটা কথা উঠে আসে বারবার, যে প্রতিদ্বন্দ্বিতার ভাষা এক ধরনের, আর আজকে হয়তো কিছু ভাষা একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। এইটা আসলে যারা বলে তারা সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা সব জায়গায় দেখেনি। আপনি ইভেন আপনি এখন আমেরিকায়, যেখানে আর কি আমরা বলতেই পারি সবচেয়ে শক্তভাবে ইস্টাবলিশ ডেমোক্রেসি, আমেরিকায় যে দিকে আপনি তাকান, প্রত্যেকটা ইলেকট্রাল ক্যাম্পেইনের দিকে দেখেন, তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন, মানে অপোজিট যারা আছেন, কন্টেন্ডার যারা আছেন, তাদেরকে কিভাবে হেনস্থা করা হয় তাদের ইলেকট্রাল অ্যাডস, এটা মানে বলে বোঝানো সম্ভব না। আমাদের দেশে হয়তো ইলেকট্রাল অ্যাডসগুলো টেলিভিশনে হয় না, মিছিলে কিছু কথা বলা হয়। ইতিমধ্যে মিছিলে অনেক নোংরা আলোচনা বা শব্দ ব্যবহার হয়েছে, ঠিক আছে, সেটাও আপনাকে বলে দেয় যে আপনার আমাদের দেশের পলিটিক্যাল কালচার কোন জায়গায় এসেছে। তো পলিটিক্যাল কালচার কোন জায়গায় এসেছে সেটার জন্য আমরা আবার একটু কষ্ট করে 17 বছর ফেরত যেতে হবে বা 16 বছর ফেরত যেতে হবে, যে হাসিনার সরকার কোন জায়গায় নিয়ে এসেছিল। হাসিনা সরকার এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যে হাসিনার কথার বিরুদ্ধে বা আওয়ামীপন্থীর বিরুদ্ধে কেউ হলেই তাকে সব ধরনের গালমন্দ করা হতো। এবং গালমন্দ তো পরের কথা, গালমন্দ তো অ্যাটলিস্ট গায়ে লাগছে না, শুধু মস্তিষ্কে লাগছে, কানে বাজছে, তাদের মানে বেঁচে থাকার অধিকার অনেক সময় ছিনিয়ে নেওয়া হতো। সো পলিটিক্যাল কালচারটা ওরকম একটা এক্সট্রিম জায়গায় নিয়ে আসা হয়েছে। সেই জায়গা থেকে হঠাৎ রাতারাতি সবাই জেন্টলম্যান পলিটিশিয়ান হয়ে যাবে বা জেন্টলম্যান পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাবে, এইটা হয়তো বিশ্বাস করা। কিন্তু ধরেন আপনি তো জেন্টলম্যান ছিলেন, বা এরকম অনেক জেন্টলম্যান পলিটিশিয়ান তো গত 15 বছরে ছিলেন বলতে আমি গত 15 বছরের কথা বলেছি। তো হঠাৎ করে এমন কি হলো যে 15 বছরের অত্যাচারে এই 15 বছর পরে এসে অনেকে আর জেন্টল থাকছে না? না, 15 বছরে দেখেন, এগেন আমার কথাটা ছিলেন বলাটাতে আমি একটু কষ্ট পেলাম, আমি এখনো আছি, হ্যাঁ। তবে অনেকে ছিলেন যারা হয়তো তাদের মন খুলে কথাটা বলতে পারছিলেন না, এবং বলতে পারছিলেন না বলেই, মানে বাকরুদ্ধ ছিলেন বলেই ওই ক্রোধে তাদের ভাষাগুলো এক ধরনের হয়ে গেছে ওভার টাইম। সো ভাষাগুলো খারাপ বা নোংরা অনেক আগেই হয়ে গেছিল, জাস্ট পরিষ্কারভাবে বলতে পারতেন না, কারণ সোশ্যাল মিডিয়াতে বলেন বা যেখানেই বলেন, বলার সাথে সাথে তাদেরকে গুম করা হয়ে যেত। সো এখন যখন তারা গুম থেকে মুক্তি পেয়েছে, বাক স্বাধীনতা ফেরত পেয়েছে, ভয় থেকে মুক্তি পাওয়ার কারণে তারা জেন্টল কিছু দূর হতে উল্টাটাই হওয়ার কথা ছিল না, যে ভয়ে মানুষ। কিন্তু এটা পলিটিক্যাল কালচার ভাই, এখন এই পলিটিক্যাল কালচারটা আবার চেঞ্জ হবে না তা না, কিন্তু এটা চেঞ্জ হতে আবার সময় দিতে হবে। ধন্যবাদ ববি হাজার, আপনি চমৎকার একটা বই লিখেছিলেন আমার মনে আছে, যেখানে আমিও কথা বলেছিলাম প্রেসিডেন্টের লুঙ্গি নাই, এবং সেই বইয়ের জন্য আপনার বই ব্যান্ড হয়েছিল, আপনাকে বই মেলাতেও বইটা সরিয়ে নিতে হয়েছিল। আশা করি সেটা নিয়ে তো কথা হবে, কিন্তু সেটা নিয়ে আমরা দুজনই কথা বলেছিলাম। ববি হাজার, আমরা দেখেছি যে আপনি সবসময় ভাষাগত দিক থেকে খুবই পারফেক্ট। এটা হতে পারে যে আপনার পড়াশোনার কারণে অথবা আপনার আপব্রিঙ্গিং এর কারণে। আপনার কি মনে হয় যে আসলে কি আমাদের রাজনীতিতে ব্যবহারের ক্ষেত্রে একটি মানে গুণগত পরিবর্তন ঘটেছে, এবং আসলে আমাদের এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা আসলে ভাষাগতভাবে দুর্বল হয়ে গিয়েছে, তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে না? দেখেন, এটা কমপ্লিকেটেড ইস্যু, মানে অনেকভাবে অনেক কিছু আছে। একটা যেমন ভাষাগত আমরা কিভাবে কথা বলি, সেটাতে একসময় আমাদের যেভাবে কালচারাল গেটকিপার্স ছিল, মানে মনে করেন 80-র দশকে যখন আমরা বড় হচ্ছিলাম, মিডিয়া মানে ছিল বিটিভি, বাংলাদেশ বেতার, ওখানে গেটকিপার্স ছিল, মানে বিটিভিতে প্রডিউসাররা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা এরকম কোথাও থেকে লিটারেচারে পড়াশোনা করে এসছে, তারা ম্যাকবেথ, হ্যামলেট, বাইরনের পোয়েট্রি এগুলোর সাথে পরিচিত। আজকে আপনি যখন ইউটিউবে নাটকগুলো দেখবেন, তারা হ্যামলেট, ম্যাকবেথ বেশিরভাগই হয়তো পড়ে আসেনি, বা যদি পড়ে এসেও থাকে, তাদের চিন্তা চেতনা অন্য কাউকে সেল করবার জন্য প্রোডাক্টগুলো।
সো ওই কালচারাল গেটকিপারগুলো যেহেতু এখন আর নেই, ওভারঅল ভাষাগত চিন্তাগত বেশ কিছু ধরনের অবনতি যে আমাদের হয়নি সেটা সত্যি না। মানে হিরো আলম যদি আপনার সবচেয়ে পপুলার স্টার হয় তাহলে কালচারাল কিছু অবনতি এখানে ঘটেছে। আমি হিরো আলমকে ছোট করে বলছি না, আমি জাস্ট বলছি কোয়ালিটি অফ দ্য এন্টারটেইনমেন্ট। আমরা তো দেখি যে ইন্টারনেটে শুধু হিরো আলম না, বহু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তারা কুৎসিত ভাষায় গালিগালাজ করেন। অনেকেই রাজনৈতিকভাবে তারা কোনো কিছু প্রবিষ্ট করিয়ে দিবেন বলেন, লোয়েস্ট কমন ডিনোমিনেটর, তারা পাবলিকের কাছে যেতে চান। আমরা এখন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বা একটু উচ্চ স্তরের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বা নেতাও আমরা দেখি যারা সোশ্যাল মিডিয়াতে তাদের রাজনীতিটার প্রচার আরো বড়ভাবে করতে চান। এমন না যে সোশ্যাল মিডিয়ার বাইরে তাদের রাজনীতি নেই, আছে এবং হয়তো বড় দাগেই আছে, কিন্তু তবুও তারা সোশ্যাল মিডিয়াতে বড় দাগে রিচটা করতে চায়। তো সোশ্যাল মিডিয়াতে বড় দাগে যদি আপনি রিচ করতে চান তাহলে এগেন ওই যে লোয়েস্ট কমন ডিনোমিনেটর, যেমন এমন রাজনৈতিক দলও আছে তাদের নেতারা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় 2 লাখ 4 লাখ পোস্টে লাইক চলে আসে, কিন্তু তারা যখন রাজপথে নামেন তখন হয়তো 20 জন 30 জন 50 জন তারা খুঁজে পান না। সো এগুলো আছে, মানে সোশ্যাল মিডিয়ার ফ্যাক্টরগুলো আছে। সো ওই জায়গাগুলো থেকে যেমন অবস্থান আছে, আবার একই সাথে ভাই দেখেন সত্যি কথা যেটা, রাজনীতি কখনোই পরিষ্কার ছিল না। ডেমোক্রেটিক রাজনীতিতে ভাষা কখনোই পরিষ্কার ছিল না, আমরা যতখানি শুনতে পেতাম। সো আগে এগেন খবরে গেটকিপার ছিল, বিটিভি নিউজ ছিল, ওই গেটকিপাররা কতখানি আপনাকে শোনাতো ততখানি আপনি শুনতে পেতেন। এই জায়গাটায় মাসুদ কিছু কথা সুন্দরভাবে বলেছে, যেমন এলাকায় বা অনেক জায়গায় অনেক ধরনের, এবং এটা শুধু আমাদের দেশে না ভাই, আপনি যত জায়গায় গণতান্ত্রিক রাজনীতি আছে, মানে ভারত তো বাদই দিলাম, ওদের তো আমাদের মতোই কালচার। আপনি ওয়েস্টার্ন ইউরোপে যান, আপনি আমেরিকায় যান, কত নোংরা ভাবে আখ্যায়িত করে। বিশ্বে কি কেউ বলবে ধরেন তার প্রতিপক্ষকে এফ ওয়ার্ড ব্যবহার করবে, এর থেকে আরো শক্ত শক্ত ওয়ার্ড না, বড় বড় ফ্রেজেস, পুরো গল্প কাহিনী ব্যবহার করে। সো এটা গল্প আমরা দেখেছি, এটা সর্ট অফ গণতান্ত্রিক কম্পিটিশনের বাস্তবতা, এটা হয়। কিন্তু ওই যে এগেন সোশ্যাল মিডিয়াতে কোনো গেটকিপার নেই, সো সোশ্যাল মিডিয়াতে সব জিনিস চলে আসে। আজকেও ওই যে ধরনের উক্তির কথা বলছেন, স্লোগান দিয়েছে, এই স্লোগানটা হয়তো চ্যানেল 9 তার নিউজে পুরোপুরি দেখাবে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো চলে আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বলে আমরা আপত্তি করছি। জি, দেখতে না পেলে ঠিক ছিল, দেখতে না, কারণ এটি এরকমই ছিল সব সময়। হ্যাঁ, অবভিয়াসলি আমরা সবাই চাইবো এটা আরো ভালো হবে, আরো চেঞ্জ হবে। সেই চেঞ্জগুলোর সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হতে হবে ভাই। মানে পলিটিক্যাল কালচার চেঞ্জ করতে হলে আপনার এডুকেশনের অবস্থা চেঞ্জ করতে হবে। এখন মানে এই একটা করে যদি আমরা ইনস্টিটিউশনাল ইস্যুগুলো ধরা শুরু করি তাহলে আজকে আলোচনা শেষ করা যাবে না। সামনে নির্বাচন আছে, আপনি কি মনে করেন যে এই নির্বাচনের জন্য আপনার দল প্রস্তুত এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং একটি ঐতিহাসিক নির্বাচন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সেটা হতে যাচ্ছে? গত 15 বছর যা কিছু হয়েছে তারপর প্রথম নির্বাচনটা আসলে ঐতিহাসিক নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, এইটা হয়তো একটু মুশকিল, কারণ আমরা অনেক প্রতিকূলতা ফেস করছি, এই সরকার অনেক প্রতিকূলতা ফেস করছে, সবচেয়ে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। তবে গুড এনাফ একটা নির্বাচন আমরা আশাবাদী এবং সময় মতো নির্বাচনটা হবে। আমরা আশাবাদী আমরা নির্বাচনে ভালো করব, বাট নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আমরা সবাই যাচ্ছি, আমরা তো নিশ্চয়ই আশাবাদী বলেই তো যাচ্ছি। যদি আশাবাদী না হতাম তাহলে তো আমরা নির্বাচনে যেতাম না, তাহলে হয়তো আমরা বলতাম না নির্বাচন পিছাইতে হবে, না নির্বাচন বন্ধ করো। তো এরকমও কিছু দল আছে। আপনি এটাও মনে করেন যে নির্বাচনে টাকার খেলা হবে, যেটি আগের মতোই, যেটার একটু সংশয় আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের লোকজন টাকা দিয়ে ভোট বিক্রি করে। মানে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছে যে হয়তো একটু অতিরঞ্জিত কথা হয়ে গেছে উনি যেভাবে বলেছেন। তবে বিশ্বের কোথাও মানে গণতান্ত্রিক কোথাও একদম টাকা ছাড়া নির্বাচন হয় না। এখন নির্বাচনের টাকা কিভাবে কোথা থেকে, যেমন মনে করেন আমেরিকান নির্বাচনে বিলিয়ন ডলার, জি, আবার আপনার ভারতের নির্বাচনে বিজেপির $4 বিলিয়ন না $6 বিলিয়ন প্লাস পার্টি ফান্ড ছিল গতবার। সো নির্বাচনে টাকা প্রয়োজন হয়, তবে গত কয়েক নির্বাচন যেভাবে লুটতরাজ হয়েছে নির্বাচনের নামে নির্বাচনের সময়, আমি বিশ্বাস করি না এখন সেরকম তার আশপাশ দিয়ে কিছু হবে।